সহজ ম্যাথে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা জানো যে আমরা আরআরবি এনটিপিসির 2024 যেটা এক্সামটা আমাদের আর এপ্রিল মাসে হয়তো হবে, সেখানে আমরা সেট করতাম। অলরেডি আমরা সেখানে 3টে সেট করেছিলাম। তো তোমাদের জন্য আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম, যেখানে আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা কি শুধুই অঙ্ক করব, না অঙ্কের সাথে আমরা রিজনিংটা আনবো সেই একই শিফটের। তো তোমরা 90%-এর উপরে ভোট করেছো যে স্যার আমাদের জন্য শিফট ওয়াইজ আনুন, যেখানে অঙ্ক আর রিজনিং দুটোই একসাথে থাকবে। তো আমরা এখন কি করছি, ওই যে ম্যাথের যে সেটটা আছে সেটাকে আমরা ডিসকন্টিনিউ করছি, আর ওখানে আমরা অ্যাড করছি অঙ্ক, আর তার সঙ্গেই থাকবে কি রিজনিং। তো তোমরা জানো অঙ্কে কটা থাকে, 30টা কোশ্চেন থাকে, রিজনিংয়েও 30টা থাকে। তাহলে টোটাল 30-30-60টা কোশ্চেন, কোনো একটা হয়তো এদিক ওদিক, একটা দুটো এদিক ওদিক হয়ে যেতে পারে। তো আমরা চেষ্টা করব পুরো একটা গোটা শিফটের অঙ্ক আর রিজনিং আমরা সলভ করার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আর এখানে কিন্তু আমি তোমাদেরকে বলে দিই, এখানে আমি তোমাদেরকে অ্যাপ্রোচটা বলবো, আমি কিন্তু ডিটেলস কোনো ডিসকাশন করব না। তো যারা একদম বিগিনার্স আছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। যারা মোটামুটি প্র্যাকটিস করছো, বেস্ট অ্যাপ্রোচ কিভাবে এক্সাম হলে আমরা খুব সহজে আমরা কোশ্চেনটাকে সলভ করতে পারবো কম টাইম ওয়েস্ট করে, সেইগুলোই কিন্তু আমরা এখানে শিখবো। ঠিক আছে? তো আজকে আমি এখানে যে শিফটটা বেছে নিয়েছি সেটা হচ্ছে তোমাদের 2021 সালের জানুয়ারি মাসের 7 তারিখ, তার হচ্ছে শিফট 2, 2 নম্বর শিফটকে আমরা বেছে নিয়েছি। তাহলে এখানে আমরা কোন শিফটটা করছি, 2021 সালের জানুয়ারি মাসের 7-এর যে শিফট 2 হয়েছিল সেটা আমরা নিচ্ছি। তো অনেক কথা হয়ে গেল, এবার আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে আসি। তো আমাদের প্রথম কোশ্চেন যেটা বলেছে, বলেছে এখানে একটা বিবৃতি দিয়েছে। তো বিবৃতিটা কি বলেছে, একজন নিরক্ষর দ্বারা কোনো সংবাদপত্র পড়া সম্ভব না। তাহলে এই যে তোমাদের যে স্টেটমেন্টটা আছে, এটা কি স্টেটমেন্ট, এটা হচ্ছে তোমার হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট, তাই না? তাহলে আমরা সবসময় জানি নেগেটিভ স্টেটমেন্ট থেকে কোনো পজিটিভ কনক্লুশন বেরোতে পারে না। তো সিম্পল আমরা অপশানে সেগুলোকে, যদি পজিটিভ কোনো কনক্লুশন থাকে আমরা এলিমিনেট করব। যে সমস্ত সংবাদপত্র পড়া হয় তা স্নাতকোত্তরদের দ্বারা পড়া হয়, তো এটা তো একটা পজিটিভ আছে, এটা হবে না। কিছু সংবাদপত্র যা পড়া হয় তা স্নাতকদের দ্বারা পড়া হয়, আবার সেম একই জিনিস, পজিটিভ কখনোই আসতে পারে না। সবসময় মনে রাখবে, তোমার যদি স্টেটমেন্ট যদি পজিটিভ হয়, তার থেকে কোনো নেগেটিভ কনক্লুশন, মানে কোনো নেগেটিভ কনক্লুশন আসতে পারে না। একইভাবে যদি নেগেটিভ যদি হয় স্টেটমেন্ট, তার থেকে কোনো পজিটিভ কনক্লুশন কখনোই আসতে পারে না। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। অপশন এলিমিনেট করেই তোমরা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা সলভ করে নিতে পারো, রিজনিং, ম্যাথ সব কিছুতেই। কিছু সংবাদপত্র নিরক্ষরদের দ্বারা পড়া সম্ভব না। হ্যাঁ সত্যিই তো, নিরক্ষররা কিছু পারছে না, তাহলে এটা হয়ে গেল ট্রু। একজন নিরক্ষরের দ্বারা কখনোই সংবাদপত্র পড়া সম্ভব নয়, এখানে তো তাই লেখা আছে, তাহলে এটাও হয়ে গেল ট্রু। তাহলে তোমাদের অ্যান্সার কি হবে, সি আর ডি। এটা কোন অপশনে আছে, অপশন নম্বর 1 হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে আসি আমরা পরের কোশ্চেনে। কি বলেছে, অমিত একা একটি কাজ 15 দিনে করতে পারে। ঠিক আছে, অমিত করতে পারে কত দিনে, 15 দিনে। এবং বলবীর একা কাজটি করতে পারে 10 দিনে, তাহলে বলবীর করে হচ্ছে 10 দিনে। ঠিক আছে, এবার হচ্ছে তাহলে এখান দিয়ে তোমরা বার করো, 15 আর 10-এর কত হয় 30, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3। যদি অমিত একা 3 দিন কাজ করে, তাহলে অমিত 3 দিন করে নিয়েছে, তাহলে ওর 6 ইউনিট করা হয়ে গেছে। বলবীর তার সাথে এসে যোগ দেয়, তাহলে সমস্ত কাজটি কত দিনের মধ্যে শেষ হবে। তাহলে দেখো, তোমার হচ্ছে 6 ইউনিট হয়ে গেছে, আর কত ইউনিট পড়ে আছে, 24 ইউনিট। তাহলে 24 ইউনিট ওরা কজন, ওদের করতে হবে, ওরা করছে 2 আর 3, 5 ইউনিট। তাহলে 5 দিয়ে যদি তোমরা করো, 5 দিয়ে করলে হচ্ছে 4 5 20, 4/5। তাহলে দুজনের মিলে টাইম লাগছে 4/5, 4×4/5। আর অলরেডি ও কদিন করে ফেলেছে, 3 দিন করে ফেলেছে। তাহলে টোটাল কত দিন লাগলো, টোটাল লাগলো হচ্ছে 3 দিন, আর তার সাথে 4×4=5, তাহলে 7×4=5, এটা হবে তোমাদের আনসার। পরের কোশ্চেন বলেছে, প্রদত্ত সামান্তরিক ক্ষেত্রের দিকে তাকিয়ে যেখানে বি এবং ডি কোণ হলো যথাক্রমে, মানে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে ডি, তাহলে এক্স এর মান বলতে পারি। তো আমরা কি জানি, সামান্তরিকের যে বিপরীত কোণগুলো তারা পরস্পর সমান হয়। তার মানে সিম্পল হয়ে গেল না, 7x 30 ডিগ্রি, এটার মানে কি 5x। তাহলে এবার যদি তোমরা 5x কে এদিকে নিয়ে আসো, এটা হবে 2x, আর 30টা এদিকে গেলে হয়ে যাবে প্লাস। তাহলে x সমান সমান কত হয়ে গেল, 15 ডিগ্রি। দেখো, বেসিক যদি তোমরা জানো, কত ইজিলি তোমরা ক্যালকুলেট করতে পারবে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে,
চীন হচ্ছে বেজিং। আচ্ছা, এই পার্টগুলো কখনোই পড়ার দরকার নেই, এগুলো বেকার, এগুলো পড়বে না, কারণ তোমরা এতবার প্র্যাকটিস করতে করতে জানো যে তোমাদের কি বার করতে দিয়েছে, তাই এই পার্টগুলো তোমাদের পড়ার দরকার নেই, আমিও কিন্তু এসব পড়বো না। ঠিক আছে, তাহলে চীন হচ্ছে বেজিং। চীনের রাজধানী কি? বেজিং। তাহলে ব্রাজিলের রাজধানী কি? ব্রাসিলিয়া। অপশন নাম্বার 3। আচ্ছা, এবার বলেছে A2B, A2B, তারপরে বলেছে C12D, তারপরে বলেছে E30F, তারপরে এখানে আছে, তারপরে I90, এখানে J। তো তোমরা একটা জিনিস যদি দেখো, A মানে কত 1 আর B মানে কত 2, তাহলে 1 আর 2 কে গুণ করলে হচ্ছে 2, C মানে 3, D মানে 4, তাহলে 3 4 কত হচ্ছে 12, E হচ্ছে 5, F হচ্ছে 6, তাহলে 5 6 30। তাহলে সিম্পল এখানে তোমার কি হচ্ছে, এখানে আসবে 7, এখানে আসবে 8, তাহলে 7 8 এ কত আসবে 56। এবার অপশানে যদি তোমরা এলিমিনেট করো, দেখো আর তোমার এইখানে কি লেটার আসবে সেটা তোমার ভাবারই দরকার নেই, তোমরা সিম্পল এটা দিয়ে যদি দেখো তোমরা এমনি এলিমিনেট করে দিতে পারলে, তাহলে তোমাদের আনসার কি হয়ে যাবে? G56 আর H। আচ্ছা, বলেছে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত হলো 3:4:5, ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? তো তোমরা আশা করি একটা জিনিস তোমরা সবাই জানবে, সেটা হচ্ছে কি ট্রিপলেট। পিথাগোরাসের থিওরি অনুযায়ী যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু হয় অতিভুজ স্কয়ার। তো এটা দেখো 3 স্কয়ার আর 4 স্কয়ারকে যোগ করলে তাহলে তোমরা কত পাবে? 5 স্কয়ার। মানে আমি বলতে চাই সেই তিনটে হচ্ছে একটা ট্রিপলেট। তাহলে ট্রিপলেট অলওয়েজ কোন ত্রিভুজের বাহু হয়? সবসময় হয় তারা কি? সমকোণী ত্রিভুজের। তাহলে এটার আনসার তোমাদের কি হয়ে যাবে? সমকোণী ত্রিভুজ। একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়, বর্তমান জনসংখ্যা 20,000 হলে পরবর্তী বছরে কত হবে? তাহলে সিম্পল, এখন যদি 20,000 হয়, তার পরের বছর 10% বৃদ্ধি পাবে। এই কোশ্চেনটা কিন্তু মুখে মুখে, পেন পেপার ছাড়াই। 20,000 এ 10% কত? 2,000। তাহলে অ্যাড করে দাও, কত হয়ে গেল? 22,000। এই কোশ্চেনটা উইদাউট পেন পেপারের কোশ্চেন, পড়া মাত্রই তোমাদের করা উচিত ছিল। আচ্ছা, আমার যদি করানোর স্পিড তোমাদের কারো মনে হয়ে থাকে একটু বেশি হয়ে যাচ্ছে, তো তোমরা কিন্তু ইউটিউবে যেটা আছে স্পিড কমানো বাড়ানো সেইভাবে তোমরা করতে পারো, বা কারো যদি মনে হচ্ছে আমি খুব স্লো করাচ্ছি, তারা স্পিডটাকে বাড়িয়ে নিতে পারো। তো স্পিডের ব্যাপারটা নিজেদের যেটাতে তোমরা কমফোর্টেবল হও অ্যাকর্ডিং, সেইভাবে তোমরা সেটাকে দেখে নেবে। ঠিক আছে? আর এই সমস্ত যে ক্লাসের যে স্লাইডসগুলো সেটা তোমরা পিডিএফ হিসেবে পেয়ে যাবে কোথা থেকে? টেলিগ্রাম চ্যানেল থেকে। ঠিক আছে? তোমরা প্রচুর আমাকে কমেন্ট করো যে স্যার এগুলো পিডিএফ কোথায় পাবো, পিডিএফটা দিন। তো সিম্পল, তোমরা সহজ ম্যাথ নামে আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকেও যেতে পারো। সিম্পল, তোমরা যদি টেলিগ্রামে সার্চ করো সহজ ম্যাথ, এরকম একটা সবুজ কালারের লোগো দেখতে পাবে, এখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে, সমস্ত রকমের আপডেটস পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন আমাদের বলেছেন নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটিতে একটি সসীম দশমিক আছে? সসীম দশমিক মানে কি? যখন আমরা সেটাকে ভাগ করব পুরোপুরি দশমিকে ভাগ মিলে যাবে। যেমন ধরো সাপোজ আমরা যদি একটা সংখ্যা আছে, এখানে ধরো আছে, সেটা কত আছে? 4 আছে। 4কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, দশমিক দিয়ে 0, 5 8 40, তার মানে ভাগটা মিলে গেল, এটা হচ্ছে কি সসীম। এবার যদি 1কে তোমরা 3 দিয়ে ভাগ করো, তাহলে দশমিক দিয়ে 0 পেলাম, 3 3 9, আবার 1, দশমিক দিয়ে 0 পেলাম, এইভাবে আসতে থাকবে, ভাগ কখনোই মিলবে না। সরি। তো এখানে হচ্ছে দেখো, তাহলে এটা কি হয়ে গেল? অসীম। তাহলে এইভাবে তোমাকে চেক করতে হবে। প্রথমে আছে 15, তার নিচে আছে 60। তাহলে এটা কিভাবে করবে তোমাদের একটা জিনিস আমি বলে দিই, আমাদের যে হর হয়, হরের উৎপাদক যদি শুধুমাত্র 2 বা 5 থাকে, কি থাকে? 2 বা 5 থাকে, তবে সেটা কি হবে? সসীম। আর অন্য কিছু যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? অসীম। মানে 2 বা 5 ছাড়া 3 হলো, 7 হলো, যা কিছু আসুক, সেটাতে কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে। তো সিম্পল দেখো, এখানে যদি তোমরা এটাকে 15 দিয়ে কাটো, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 1 40। এবার 40কে তোমরা কি লিখতে পারো? 2 গুণ 2 গুণ 2 গুণ 5। তার মানে এখানে কি 2 এর কিউব ইন্টু 5। দেখো লবটা কি আছে? শুধু 2 আর 5 আছে, তাহলে আমার বাকি অপশনগুলো চেক করারই দরকার নেই, প্রথম অপশনেই আমি পেয়ে গেলাম যেটাই কি হবে? সসীম।
তুমি চাইলে চেকও করতে পারো। দেখো এখানে কত আছে, 343। 343 মানে কি 3^5, তার মানে এটা তো 3 আছে, এটা হবে না। দেখো 2 স্কোয়ার 7 স্কোয়ার, তাহলে এখানে 7 কেটে যাওয়ার পরে 2 স্কোয়ার ইন্টু 7 থাকছে, তাহলে এটাও হবে না। 77/210, ঠিক আছে, 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 11, 7 দিয়ে কাটলে হচ্ছে 30। এবার দেখো 30 মানে কি 3 × 10, তাহলে এখানে অলরেডি 3 চলে এসছে, তাহলে এটাও হবে না। এইভাবে তোমরা দেখতে পারো, কিন্তু যেহেতু প্রথমেরটাই বেরিয়ে গেছে, পরের গুলো আমরা চেক করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, অলি একটি কাজ 8 দিনে শেষ করতে পারে। আলী, সরি অলি না, তাহলে আলী একটি কাজ কদিনে শেষ করছে, 8 দিনে। বলবিন্দর সেই কাজটা কদিনে করছে, 10 দিনে। ওকে, 4 দিনে কাজ শেষ করার জন্য তারা চন্দনকে তাদের সাথে যোগ দিতে বলে, সময় মতো কাজ শেষ করতে সক্ষম হয় চন্দন একা কতদিনে করে। তার মানে এখানে বলছে আলী, বলবিন্দর আর তার সাথে যদি চন্দরকে যোগ করি, তাহলে কাজটা কদিনে শেষ করছে, 4 দিনে। তাহলে এদের যদি লসাগু করো, এটা হচ্ছে 4, 5 8 40, 4 এখানে হচ্ছে 10। তাহলে দেখো আলী কত ইউনিট করছে, 5 ইউনিট, তাই না? আর বলবিন্দর করছে 4 ইউনিট, আর ওরা 3 জনে মিলে করছে 10 ইউনিট। তাহলে চন্দর একা কত কত ইউনিট করছে, 10 থেকে তোমরা যদি 9 কে বাদ দাও, তাহলে কত ইউনিট কাজ করছে, 1 ইউনিট। এবার চন্দন একা কত দিনে কাজটা শেষ করতো, তাহলে 40 কে 1 দিয়ে ভাগ করো, কত দিনে করতো, 40 দিনে। তাহলে 40 দিন হয়ে গেল তোমাদের আনসার। আচ্ছা, এখানে তোমাদেরকে কি বলেছে, সরল করতে বলেছে। তো সিম্পল, আমরা সরল করার সময় আমরা কি, আমরা পুরোপুরি লিখে লিখে সলভ করবো না, আমরা সিম্পল যতটা করা যায় ততটা করব, ঠিক আছে। দেখো এটাকে আমি একটু বড় করে নিলাম। এবার দেখো এখানে যদি আমরা সিম্পল এটাকে কাটাকুটি করি, 5 দিয়ে 5 এখানে কেটে গেল, ওকে, 7 দিয়ে 7 এখানে কেটে গেল, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3। তার মানে এই পুরো পার্টটুকুর জন্য আমরা পেলাম 1/3। ওকে, হয়ে গেল, এখানে গল্প শেষ। এইবার হচ্ছে তোমরা এই পার্টটুকুকে যদি করো, দেখো এখানে কত হচ্ছে, 4 4 16, 16 আর 3 19, 19/4 বিয়োগ 3 3 9 আর 1 10/3। এবার দেখো 3 4 এর লসাগু কত, 12। এবার যদি তোমরা 4 দিয়ে করো, এটা হচ্ছে 3 3 19 কত, 57, 3 দিয়ে করলে 4 4 10 40, তাহলে এটা হচ্ছে কত, 17/12। তাহলে এই পার্টটুকুর জন্য পেলাম 17/12। এবার হচ্ছে এই পার্টটাকে করব, তাহলে এখানে দেখো এদের লসাগু কত হচ্ছে, 20, 4 5 কত হচ্ছে 20, তাই না? তাহলে 4 দিয়ে যদি করো 5 3 5 15, 5 দিয়ে করলে 4 3 5 12, তাহলে এটা কত হচ্ছে, 3/20। এবার দেখো এখানে কি ছিল, ভাগ, তাহলে ভাগটা হয়ে যাবে গুণ, তাহলে উল্টে যাবে, উপরে হবে 20 আর নিচে হবে কি 3। এইবার হচ্ছে তোমরা যদি কাটাকুটি করো, কাটাকুটি যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে কত, 3, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে 5 17 85, এখানে 3 3 হচ্ছে 9, যোগ এখানে কত পড়ে আছে, 1/3। তাহলে 1/3 কে তোমরা চাইলেও কি বানাতে পারো, 9 বানিয়ে দিতে পারো, তাহলে এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 9। তাহলে সিম্পল দেখো 85 আর 3 কত হচ্ছে, 88/9। এবার যদি তোমরা 9 দিয়ে করো, 9 9 81 7, 9 পূর্ণ 7 9, তাহলে তোমাদের আনসার কি হয়ে গেল, 9 পূর্ণ 7 9। অপশন নাম্বার 1 হবে তোমাদের কারেক্ট আনসার। দেখো পরের কোশ্চেন কি বলেছে, একটি ট্রেন একটি বাসের চেয়ে 50% দ্রুত গতিতে যাত্রা করে। তাহলে তোমরা কি জানো, 50% মানে কি হচ্ছে 1/2। তাহলে এখানে হচ্ছে বাস, এখানে হচ্ছে ট্রেন। আচ্ছা, উভয় একই সময় কর্নাল থেকে যাত্রা শুরু করে, একই সময় কর্নাল থেকে 75 কিমি দূরে পানিপথে পৌঁছায়। যদিও ট্রেনটি প্রায় 12.5 মিনিটের জন্য একটি স্টেশনে থামে, বাসের গতিবেগ কত? তাহলে দেখো দুজনের গতিবেগ কত, বাসের গতিবেগ যদি 2 হয়, ওর থেকে বেশি, তাহলে ট্রেনের গতিবেগ কত হবে, 3। তাহলে টাইমের রেশিও কি হবে, এর ঠিক উল্টো, মাঝখানে গ্যাপ কত, 1। তাহলে এই 1 এর ভ্যালু কি, 12.5। তাহলে এবার তোমাকে কি বার করতে বলেছে, বাস। তাহলে বাস কতটা টাইম নিচ্ছে, 3 × 12.5, তার মানে 3 বারং 36, 3 5 15, 37.5। তাহলে এই 37.5 মিনিটেই কি করছে, ও ওই 75 কিমি ডিস্টেন্স যাচ্ছে। তাহলে 75 কিমি ডিস্টেন্স যাচ্ছে কততে, 37.5। তাহলে 60 মিনিটে কতটা যাবে, সেটাই তার গতিবেগ হবে। গতিবেগ মানে কি 1 ঘন্টায় কতটা যায়। তাহলে দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এটার কি ডবল, তাহলে কাটলে হচ্ছে 2, তাহলে 60 দুগুণে কত হলো, 120। তাহলে তোমার বাসের গতিবেগ কত হচ্ছে, 120 কিমি পার ঘন্টা। দেখো কোশ্চেনটা কতটাই সোজা ছিল। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, এই সম্মিলিত ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
তো দেখো এখানে একটা দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল বলতে গেলে কি তোমাদের এটার ক্ষেত্রফল বার করতে হবে আর এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে, দুটোকে যোগ করলে টোটালটার ক্ষেত্রফল তোমরা পেয়ে যাবে। তার মানে তোমরা যদি একটা জিনিস দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থকে যদি গুণ করো তাহলে এটার ক্ষেত্রফল কত হচ্ছে 114। এবার তুমি অপশনগুলোকে একবার করে দেখো, 114 বর্গ একক, 114 একক, 21 ইউনিট, 135 বর্গ একক। তাহলে দেখো এই টোটালটার ক্ষেত্রফল চেয়েছে, তাহলে এটার থেকে তো বেশি হবে। তাহলে 114 থেকে বেশি কি আছে, একটা অপশনই আছে। তোমাদের আর মাথা খাটিয়ে কোনো বার করারই দরকার নেই, সিম্পল তোমরা কোশ্চেনটাকে অবজার্ভ যদি করতে ইজিলি তোমাদের সলভ হয়ে যেত। এবার আমি তোমাদের জন্য কোশ্চেনটা সলভ করে দিচ্ছি, সেটা কোনো ফ্যাক্টর না। তাহলে এই পার্টটুকুর জন্য কি হচ্ছে 114, কিন্তু এক্সামে তোমাদের কি যদি তোমাদের প্রয়োজন না পড়ে তোমরা পুরোপুরি সলভ করবে না, অলওয়েজ তোমরা ফার্স্ট কিন্তু অপশনকে ভালো করে চেক করবে। তাহলে দেখো এইটা হচ্ছে কত 12, তাই না? এটা যদি 12 হয় তাহলে এই পার্টটা কত হবে 7, তাহলে 6 আর 7, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? 2 দিয়ে যদি কাটো টাকা হচ্ছে 3, তাহলে দেখো 3 সাথে কত হলো 21, তাহলে 114 তাকে যদি 21 এর সাথে যোগ করো 135। আমার কিন্তু এটা বার করার দরকার ছিল না, কোশ্চেনটাকে অবজার্ভ করলেই আমরা কিন্তু এটাকে সলভ করতে পারতাম। তো আমি এখানে এইগুলোই তোমাদেরকে শেখাচ্ছি যে এক্সামের সময় তোমাদের কি অ্যাপ্রোচ হবে। পুরোপুরি তোমাদের সলভ করার দরকার নেই, তুমি পুরোপুরি সলভ করবে আর ওদিকে রামু পুরোপুরি সলভ না করে রামু চাকরি করার জন্য বিহার থেকে চলে আসবে, আর তুমি সলভ করবে সারা পুরো অঙ্ক করবে, তোমার কোনো চাকরি জুটবে না। ঠিক আছে, তাহলে পুরোপুরি অঙ্কটাকে সলভ করার কোনো দরকার নেই। আচ্ছা কি বলছে দেখো, অনুজ তার বাগানে এমন ভাবে 5625টি গাছ লাগানো যাতে প্রতিটি সারিতে সারির সংখ্যা এবং গাছের সংখ্যা একই থাকে। তার মানে এমন ভাবে লাগাচ্ছে যে ধরো এরকম যদি হয়, এইভাবে এইভাবে যদি করে, তাহলে প্রত্যেকটা সারির সংখ্যা কত হচ্ছে 3, আর প্রত্যেকটাতে তিনটে তিনটে করে গাছ আছে। মানে এটাকে আমরা বলতে পারি পূর্ণ বর্গাকারে সাজানো হয়েছে এই সংখ্যাটাকেই। তাহলে প্রতি সারিতে গাছের সংখ্যা কত, তাহলে সিম্পল 5625কে যদি তোমরা বর্গমূল করো তাহলেই অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এবার তোমরা অপশনগুলোকে দেখো, এটা হবে হবে না, এটা হবে হবে, এটা হবে হবে না, তাহলে একটা অ্যান্সারই তো তোমার হচ্ছে 75। কোশ্চেনটা করারই দরকার নেই, মুখে মুখে সলভ করার কোশ্চেন ছিল। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, এখানে বলেছে খাদ্যের জন্য কেন্দ্রীয় কোণটি কত, তাই না? তাহলে একটা জিনিস দেখো, টোটাল কেন্দ্রীয় কোণ কত হয় 360 ডিগ্রি। এবার হচ্ছে তোমার খাদ্য, খাদ্য কত আছে 400। এবার যদি তোমরা এটাকে যোগ করো 0 0 0 0, 6 5 11 4 15, 15 5 20, শূন্য হাতে আমার 2, 2 এর একে 3, 3 2 5, 5 4 9, 9 এর একে 10, এখানে কত হয়ে গেল 1000। তাহলে সিম্পল তোমরা যদি কাটাকুটি করো, একটা শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, তিনটে শূন্য, 4 34 144, তাহলে এটা তোমাদের আনসার হয়ে গেল 144 ডিগ্রি। পরের কোশ্চেনে আসি, 10% ছাড়ের কথা ঘোষণা করার পর 25% লাভ প্রাপ্ত করতে দোকানদারকে 360 টাকা ক্রয় মূল্য যুক্ত বস্তুর ধার্য মূল্য কত অঙ্কিত করতে হবে। আচ্ছা তাহলে সিম্পল দেখো, বলেছে যে 10% ছাড় দেবে, তাই না? তারপরেও সে 25% লাভ করবে। তাহলে সিম্পল দেখো, জিনিসটার ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে জিনিসটাকে কত টাকা বিক্রি করবে 125 টাকা। এই যে 125 টাকাটা আসছে, এটা কি হচ্ছে মার্ক প্রাইসের কি হচ্ছে 90%, তাই না? মার্ক প্রাইসের কি 90%, তাই না? যে 10% ছাড় দিচ্ছে, তার মানে এটা কত 90। তাহলে সিম্পল একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি মার্ক প্রাইসের 9/10। তাহলে 9/10 মানে কি, তাহলে এটা হচ্ছে তোমার কি 9, তোমাকে বার করতে হবে 10। তাহলে মার্ক প্রাইস বার করার জন্য তোমাকে এখানে কি করতে হবে 10/9, তাই না? এটা হচ্ছে সিম্পল ব্যাপার। এবার দেখো বলেছে 360 টাকা ক্রয় মূল্যের যুক্ত বস্তু ধার্য মূল্য কত হবে। তো সিম্পল, এখানে যদি তোমরা রেশিও বার করো, এখানে হচ্ছে কস্ট প্রাইস কত হচ্ছে 100, এটা 125 ইন্টু 10 ইন্টু 9, এটা হচ্ছে তাহলে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের কি হয়ে যাবে রেশিও হয়ে যাবে। তো তোমরা যদি করো 0 0 এখানে কেটে দাও, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 5 দিয়ে কাটলে হচ্ছে 25, তাহলে 9 দুগুণে কি হয়ে যাবে 18, তাহলে 18:25, এটা হচ্ছে রেশিও। তাহলে সিম্পল দেখো, এখানে হচ্ছে 360, তাহলে 18 হচ্ছে কি 360, এখানে কত দিয়ে গুণ করেছে 20 দিয়ে, তাহলে 25কেও 20 দিয়ে গুণ করো, কত হয়ে যাবে 500 টাকা। তাহলে এটা হয়ে যাবে তোমাদের আনসার। কেউ যদি বুঝতে না পারো আর একবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সিম্পল এখানে তোমাকে কি বলেছে, বলেছে যে 25% লাভ হবে, তাহলে তোমরা এইভাবে করতে পারো। দেখো এটা হচ্ছে এসপি, এখানে হচ্ছে সিপি, তাহলে 25% মানে তোমরা কি জানো, সিম্পল বলো 25% মানে তোমরা কি জানো যে স্যার 25% মানে 1/4, তার মানে 4 টাকায় যদি কিনি ক টাকায় আমরা বিক্রি করছি
5 টাকায় বিক্রি করছি, ওকে, নো প্রবলেম। এবার হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি মার্ক প্রাইস, এবার বলেছে 10% ছাড় দিচ্ছে। 10% মানে কি, 1/10, মানে 10 টাকা যদি এমআরপি হয় তাহলে সেল প্রাইস কত হয়, 9। তাহলে এইভাবেও কোশ্চেনটা তোমরা সলভ করতে পারো। তাহলে এবার যদি গুণ করো 4 নং 36, 5 নং 45, আর এখানে কি হচ্ছে 5 10 50। তার মানে সিপি যদি হয় 36, তাহলে মার্ক প্রাইস কত হবে 50। এবার সিপি হচ্ছে কত 360, তাহলে এখানে কত গুণ হয়েছে 10, তাহলে এখানেও যদি তোমরা 10 গুণ করো কত পেয়ে যাবে 500। তাহলে মার্ক প্রাইস কত হয়ে যাবে 500। এই আরেকটা অ্যাপ্রোচ দিয়েও তোমরা কোশ্চেনটাকে সলভ করতে পারো, যাই করো অ্যান্সার একই আসবে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, প্রজ্ঞা 7:6 অনুপাতে তার জন্মদিনের পার্টিতে পুরুষ এবং মহিলাদের আমন্ত্রণ করেছিল। তাহলে হচ্ছে পুরুষ মানে মেল, আর এখানে হচ্ছে ফিমেল, এদের কত বলেছে 7:6। যদি পার্টিতে পুরুষের সংখ্যা 56 হয়, তাহলে মেল হচ্ছে 56। তাহলে দেখো 7কে কত দিয়ে গুণ করে 56 হচ্ছে, 8 দিয়ে, তাহলে এখানেও 8 দিয়ে যদি গুণ করো কত হচ্ছে ফিমেল, তাহলে এখানে কত হচ্ছে 48। এবার তোমাকে কি বার করতে বলেছে, মোট সংখ্যা কত। তাহলে সিম্পল তুমি এই দুটোকে যোগ না করে এটাও করতে পারতে, 7 আর 6 কত 13, 13কে 8 দিয়ে গুণ করো, 8 13 104, এইভাবেও করতে পারতে। আর যদি ফিমেল বলে তাহলে ফিমেল বার করবে, তাহলে তোমাদের আনসার কত হচ্ছে 104। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, আমাদের সিলোজম এসছে, তো এখানে বলছে কেবলমাত্র গরু হলো স্তন্যপায়ী। তাহলে মনে করো এটা হচ্ছে গরু, এই গরু হচ্ছে কি স্তন্যপায়ী, কোনো বিজ্ঞানী স্তন্যপায়ী নয়। তাহলে কোনো বিজ্ঞানী স্তন্যপায়ী নয়। তো তোমরা যদি এই সিলোজমে বা বিবৃতি সিদ্ধান্তে তোমাদের যদি সমস্যা হয়, আমার একটা ক্লাস আছে, ঠিক আছে, তোমরা ওখানে বিবৃতি পিআইকিউ বা সিলোজ বাই সহজ বলে সার্চ করেও তোমরা পেয়ে যেতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা চাইলে দেখতে পারো। ওখানে পুরো আমি একদম মানে এই বিবৃতি সিদ্ধান্তের কি কি পার্ট আছে সব আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ডিসকাস করেছি সমস্তটাই। তো এবার বলেছে কিছু গরু হয় বিজ্ঞানী, তাহলে কিছু গরু কি বিজ্ঞানী হতে পারে না। কিছু বিজ্ঞানী হয় স্তন্যপায়ী, তো এটাও কি বলছে হবে না, ফলস। তাহলে এখানে কোনোটাই অনুসরণ করছে না। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, আমি এটা ইংলিশেই রেখেছি কারণ এটা বাংলা একটু সেই মানে ট্রান্সলেশনে একটু বিদঘুটে হয়ে যাচ্ছিল। তো এখানে সিম্পল বলেছে মিন হচ্ছে কত 25, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটাকে আমরা বলি এসডি হচ্ছে 5। তাহলে তোমাকে বার করতে হবে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, যাকে আমরা বলি সিভি। তাহলে ফর্মুলাটা কিছু না, কোএফিসিয়েন্ট ভ্যারিয়েশন অফ ভ্যারিয়েশন মানে কি, এটা সিম্পল একটা ফর্মুলা, মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি বাই মিন ইন্টু 100, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা না জানলে এটা তোমরা সলভ করতে পারবে না। তো আমাদের এটাই ফাইন্ড করতে বলেছে। তাহলে এসডি কত আছে 5, আর মিন কত আছে 25 ইন্টু 100, তাহলে 5 দিয়ে কাটো 5, 5 দিয়ে কাটো 20, তাহলে তোমাদের আনসার কি হয়ে যাবে 20%। এই ফর্মুলাটা কিন্তু তোমরা সবাই মনে রাখবে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, যদি একটি অভিব্যক্তি 1 2 3 4 অ্যাট দ্য রেট অফ কে প্লাস বা গুণ মানে মাল্টিপ্লিকেশন দিয়ে প্রতিস্থাপিত করা হয়, তাহলে সঠিক ক্রম অনুসারে যদি করি সবচেয়ে বড় মান কত পাওয়া যেতে পারে। তাহলে তোমরা যদি ভাবো যে সবকটাকে তোমরা কি করছো, যে স্যার সবকটাকে গুণ করলে তবেই সব থেকে বেশি হচ্ছে, এই জায়গাটাই হচ্ছে তোমরা কি করছো মিস্টেক করছো। কারণ এখানে তোমরা কত দিয়ে গুণ করছো 1, তাহলে 1 দিয়ে যদি গুণ করি আমার আলটিমেটলি কি যেটা আছে সেই সংখ্যাটাই থাকছে। তাও আমি তোমাদের জন্য গুণ করে দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। 5 6 30, 4 30 120, আর 3 দুগুণী 6, 720কে যদি আমরা গুণ করি 700, 1 দিয়ে যদি গুণ করি 720 হচ্ছে। এবার আমি যদি তোমাদেরকে বলি যে আমরা কি হচ্ছে এই জায়গাটায় যদি আমরা প্লাস নিই আর বাকিগুলোকে যদি আমরা গুণ করি, তোমরা দেখতে পাচ্ছ এটা 1, আর এখানে কি হচ্ছে 720, তাহলে এইখানের থেকে এটা কি হচ্ছে বড় হচ্ছে, তাহলে এটা কি সর্বোচ্চ মান হচ্ছে, হচ্ছে না। অনেকেই অপশন দেখে 720 করবে, কিন্তু এটা কারেক্ট অ্যান্সার কি হবে 721। কারণ এখানে বলেছে তোমরা এই যে অ্যাট দ্য রেট অফ আছে, এটাকে তোমরা আইদার তোমরা গুণ ধরতে পারো বা যোগ ধরতে পারো, যে কোনো একটা তোমরা ধরতে পারো। তো আমি সবগুলোতেই গুণ ধরেছি আর এখানে যোগ ধরেছি, তবেই আমার সর্বোচ্চ মান বেরিয়েছে। সরি, একটু ঠান্ডা লেগেছে। তো পরের কোশ্চেনটা কি বলেছে, একটি নির্দিষ্ট পরিমাণের ধনরাশিকে 3 বন্ধু
রাজীব, কেওয়াল ও অমিতের মধ্যে 2:3:7 অনুপাতে ভাগ করে হলো। যদি অমিতের ভাগ কেওয়ালের চেয়ে 15 টাকা অধিক হয় তাহলে কত টাকা ধনরাশি ভাগ হয়েছিল, মানে টোটাল কত টাকা সেটাই ফাইন্ড করতে বলেছে। তো সিম্পল, তুমি এখানে লেখো এটা হচ্ছে রাজীব, এটা হচ্ছে কেওয়াল আর এটা হচ্ছে অমিত, 2:3:7। এবার এখানে বলছে অমিতের ভাগ কেওয়ালের থেকে 15 টাকা বেশি, তাহলে অমিত আর কেওয়াল এদের মাঝখানে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 4, তার মানে 4-এর ভ্যালুই কি 15। এবার তোমাকে বলেছে মোট রাশি, তাহলে মোট রাশি কত? 7 আর 3 10 আর 2 12, তাহলে 4-এর ভ্যালু যদি 15 হয়, 1-এর ভ্যালু কত হবে? 15/4, আর টোটালটা কত হচ্ছে 12, তাহলে এখানে 12 দিয়ে গুণ করো, তাহলে 12-র ভ্যালু কত হবে? 45। তাহলে টোটাল কত টাকা ভাগ করে হয়েছিল? 45 টাকা। আচ্ছা, আবার তোমাদের এখানে একটা কি এসছে? সরল এসছে। তাহলে সরলে আমরা সবার প্রথমে কি করবো? এটা করব। 34 থেকে যদি 19-কে করো তাহলে তোমরা কত পাচ্ছ? 15। 15 দিয়ে যদি 45-কে ভাগ করো তোমরা কত পাচ্ছ? 3। তাহলে সিম্পল দেখো, 12 যোগ 8 বিয়োগ 5 গুণ 1-এর 2 গুণ 12, আর এখানে হচ্ছে মাইনাস কত হলো? 3। এবার দেখো 2 দিয়ে যদি এটাকে কাটো, এটা কত হচ্ছে? 6। তাহলে 12 যোগ 8 মাইনাস 5 6 30 আর মাইনাস 3, তাহলে 12 আর 8-এ কত? 20, আর এখানে হচ্ছে মাইনাস 33। তাহলে তোমাদের আনসার হয়ে গেল -13। আচ্ছা, পরের কোশ্চেন কি বলছে? ভাবনা 26শে মার্চ 2018 তারিখে বার্ষিক 15% সাধারণ সুদের হারে ঋণদাতার কাছ থেকে 4,500 টাকা ধার নিয়েছিল। একই বছরের 7ই জুন তারিখে ঋণ পরিশোধ করেছিলেন। তার ঋণ পরিশোধের জন্য তিনি কত টাকা দিয়েছিলেন? তাহলে সিম্পল দেখো, 4,500 টাকা যদি ধার করে, 4,500 টাকা যদি ধার করে, এবার সেম বছরেই আমি সিম্পল তোমাদেরকে কোশ্চেনটা অবজার্ভ করতে বলছি, কোশ্চেনটা বার করার কোনো দরকার নেই। 4,500 টাকা যদি 15% নেয়, তাই না, মার্চ থেকে জুন মাস, তাহলে মার্চ থেকে জুন মাস যদি ধরো, তোমাকে এখানে কিচ্ছু করার দরকার নেই। প্রচুর ছেলে মেয়ে মার্চ থেকে জুনের ডেট বার করবে, এই করবে ওই করবে, তারা প্রথমে কোশ্চেনটাকে অবজার্ভই করলো না। কারণ এখানে অপশনগুলো দেখো, 4,635, 53,000, 135, 49,275, তাই না? দেখো, আমি যদি 4,500 টাকা নিই আর 15% রেটে যদি নিই, মার্চের পরে এপ্রিল মে জুন 3 মাসে কখনো 53,000 টাকা হতে পারে? তাহলে এই অপশনটাও কেটে গেল। 49,000 টাকা হতে পারে না স্যার, কোনো দিনও হতে পারে না। 135 টাকা কি করে হবে? আমি যে টাকা নিয়েছি তার থেকে তো বেশি টাকা আমাকে শোধ করতে হবে, তার সাথে সুদ দিতে হবে, এটাও কেটে গেল। তাহলে তোমাদের অ্যান্সার কি হয়ে গেল? এটা। আমাদের কি কোনো বার করার দরকার আছে? না, তাই আমি বার করব না। তো আমি কিন্তু তোমাদেরকে সিম্পল এক্সামের অ্যাপ্রোচ শেখাচ্ছি, ক্যালকুলেশন দরকারই নেই, অপশনগুলো দেখেই কোশ্চেনটা সলভ হয়ে যাচ্ছে। কিন্তু কেউ যদি করতে চাও কিভাবে করবে? সিম্পল, এখানে তোমাকে করতে হবে 4,500 টাকা। এবার এখান থেকে দেখতে হবে 26শে মার্চ থেকে 7ই জুন 2018, এটা তো লিপ ইয়ার না, তাহলে মার্চ মাসে মার্চ, এপ্রিল, মে আর জুন, এই টোটাল কত দিন হচ্ছে সেগুলো তোমাকে দেখতে হবে। তাহলে এখানে 7ই জুন, এটা 7, এখানে এপ্রিল মাস, তাহলে এপ্রিল মাসে হচ্ছে 30 দিন, এখানে হচ্ছে 31 দিন, আর এখানে হচ্ছে 26শে মার্চ, 26 থেকে তোমার কত হচ্ছে? 31, তার মানে কত হচ্ছে? 5 দিন। তাহলে 7 আর 8 8, 8 আর 5 কত হচ্ছে? এখানে 13, আর 3 3 আর 6 7। তাহলে সিম্পল হচ্ছে, এখানে হচ্ছে 73, এখানে হচ্ছে কত? 365। এবার 15% মানে 15/100, এটা তোমার বেরিয়ে যাবে কি? সুদ। তাহলে 73 দিয়ে যদি কাটো 5, 5 দিয়ে কাটলে হচ্ছে 3, 2 শূন্য 2 শূন্য, 3 5 15 5, 3 4 12 35। যদি কেউ করতে চাও, এটা হচ্ছে তার করার প্রসেস, কিন্তু এটা আমি তোমাদের জানিয়ে দিলাম কিভাবে করতে হয়। কিন্তু আমার কি এখানে করার দরকার ছিল? না স্যার, করার দরকারই ছিল না, আমি অটোমেটিকই অপশন থেকেই এটা করে নিতে পারতাম। তা তোমরা সবসময় তোমাদের মাইন্ডকে ওপেন রাখবে, ঠিক আছে? একদম ঠান্ডা মাথায় চারিদিক সমস্ত কিছু ওপেন মাইন্ডেড হয়ে তোমরা কিন্তু এক্সাম দেবে। তোমরা কিন্তু একটা ন্যারো মাইন্ডেড অ্যাপ্রোচ নিয়ে কখনোই এক্সাম দেবে না। প্রচুর কোশ্চেন আসে যেগুলো তোমাদের সলভ করারই দরকার হয় না, আমি কিন্তু এগুলোই তোমাদেরকে শেখাচ্ছি যাতে তোমরা এক্সামকে ক্র্যাক করতে পারো। আমি এইভাবে সুন্দর করে তোমাদেরকে ধীরে সুস্থে বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে বলতাম, দেখো এটাই আছে 50 30 দিন 31 দিন, এইভাবে করে করে আনসার বার করতাম, তোমরা বলতে বাহ স্যার খুব ভালো বুঝিয়ে দিলেন। কিন্তু আমি কিন্তু এখানে সেই অ্যাপ্রোচ শেখাচ্ছি না, আমি এখানে শেখাচ্ছি কিভাবে তোমরা এক্সাম হলে তোমাদেরকে করতে হবে। কারণ তোমাদের কাছে মাত্র 90টা মিনিট আছে, সেই 90 মিনিটে তোমাদের কোশ্চেনগুলো সলভ করতে হবে, তোমাদের কাছে অফুরন্ত সময় নেই। তাই তোমাদেরকে স্মার্ট
হয়ে তোমাদেরকে এক্সামটা দিতে হবে। আমি বারবার একটা কথাই বলছি, এক্সাম ক্র্যাক করতে গেলে অলওয়েজ তোমরা কিন্তু বেস্ট যে মেথড, বেস্ট অ্যাপ্রোচকে ফলো করতে হবে, ঠিক আছে? আর সেটা কিভাবে তোমাদের হবে, তোমরা যদি রিপিটেড, তোমরা যদি কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করো। কোশ্চেন না প্র্যাকটিস করলে কখনো তোমাদের কিন্তু এক্সাম হলে মাথার মধ্যে ক্লিক করবে না। তোমরা সেই গতানুগতিকভাবেই কোশ্চেনকে সলভ করবে, আর এক্সামে দেখবে তোমরা অনেক কোশ্চেন টাইমের অভাবে করতে পারছো না, অ্যাটেম্প্ট করতে পারছো না। আচ্ছা, এখানে কি বলেছে, 109/100 দশমিক প্রসারণ কত? তো দশমিক প্রসারণ মানে কি, 109 বাই যদি 100 লেখো, তাহলে সিম্পল এটা কি হচ্ছে 1.09। তাহলে এখানে হচ্ছে 1 হচ্ছে পূর্ণ সংখ্যার যোগ, 0 তার নিচে হচ্ছে 10, 9 তার নিচে হচ্ছে 100, এটাই হচ্ছে দশমিক প্রসারণ। অপশন হচ্ছে কত, 3। ব্যাস, কোশ্চেন দেখবে, সলভ করবে, পরে কোশ্চেনে মুভ করে যাবে, টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। আচ্ছা, এখানে বলেছে দেখো, ভগ্নাংশগুলিকে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাই। ঊর্ধ্ব ক্রমানুসার মানে কি, ছোট থেকে বড়, ঠিক আছে? এগুলো করা অনেক প্রসেস আছে। তোমরা কি করতে পারো, লসাগু করে হরগুলোকে সেম করতে পারো, বা তোমরা দশমিকে বার করে নিতে পারো, বিভিন্ন প্রসেসে তোমরা করতে পারো, বা তোমরা সিম্পল এলিমিনেট করেও করতে পারো। দেখো, আমি প্রত্যেকটা প্রসেসই তোমাদেরকে দেখাচ্ছি, যেটা তোমাদের ভালো মনে হবে তোমরা সেটা করবে, ঠিক আছে? দেখো, 3 সাথে 21, আর এখানে কত হচ্ছে 5 21 105, তাহলে 105 হচ্ছে। তো সিম্পল, তোমরা একটা জিনিস দেখো, তোমার এখানে যদি 3 দেখো, তাহলে এখানে কত পড়ে আছে 35, তাহলে 35 যেটাকে গুণ করবে এটা হবে 35। এখানে 7 চলে গেল, তাহলে 3 5 15, 4 15 60। এখানে হচ্ছে কত 5, তাহলে 3 সাথে 21, 21 দুগুণী 42। এবার কি বলেছে, ঊর্ধ্বক্রমাংশ মানে ছোট থেকে বড়, তাহলে আগে হবে 35, তারপরে হবে 42, তারপরে হবে 60। তার মানে 1 এর 3, তারপরে হচ্ছে 2 এর 5, তারপরে হচ্ছে 4 এর 7, ঠিক আছে? তাহলে 1 এর 3, 2 এর 5, 4 এর 7, এটা গেল একটা অ্যাপ্রোচ। আচ্ছা, দশমিকে বার করার কিভাবে, তোমরা কিন্তু দশমিকে বার করতে গেলে অবশ্যই তোমাকে ভাগটা মুখে মুখে করা জানতে হবে। দেখো, এটাকে লিখতে পারি 0.33 33 7 দিয়ে যদি করি, 5 সাথে 35, 5 সাথে 35, আর এখানে হচ্ছে কত 5, 7 সাথে 49, 5 দিয়ে যদি করি 4 5 20, তাহলে 0। তাহলে এবার যদি তোমরা পয়েন্ট তুলে দাও, তাহলে সব থেকে ছোট কোনটা, এইটা। তাহলে সবার ফার্স্টে কে আসবে 1 এর 3, তারপরে কে আসবে 2 এর 5, তারপরে কে আসবে 4 এর 7। তাহলে একই অ্যান্সার বেরোলো। আচ্ছা, আর একটা অ্যাপ্রোচ কি আছে তোমাদের সামনে, ক্রস মাল্টিপ্লাই করেও তোমরা করতে পারো। দেখো, 1 এর 3, 4 এর 7, আর 2 এর 5। দেখো, এবার কি হচ্ছে, এটার সাথে এটাকে যদি গুণ করো, 7 অক্ষে 7, 3 4 কত হচ্ছে 12। তাহলে দেখে নিলে এই দুটোর মধ্যে কে বড় হলো, এইটা বড় হলো। ওকে, গ্রেট। এবার হচ্ছে এদের সাথে যদি করো, তাহলে দেখো 4 5 20, 7 2 14, তার মানে সব থেকে বড় আমরা পেয়ে গেলাম 4 এর 7। অপশানে দেখো 4 এর 7 এই অপশানেই লাস্টে আছে, তাহলে এটাই তোমার আনসার হবে। আচ্ছা, তারপরেও যদি তোমরা করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। 5 অক্ষে 5, 3 2 6, তাহলে 5 আর 6, তার মানে এইটা হচ্ছে সব থেকে ছোট, তারপরে এটা, তারপরে এটা, এইভাবেও তোমরা করতে পারো। তো যেভাবেই তোমরা করো না কেন, তোমাদের আনসার ঠিক আসা উচিত। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, গ্রীষ্মকালে দিল্লিতে জলের অভাব দেখা দেয়। মানে যখনই গ্রীষ্মকাল আসে, গরমকাল আসে, তখনই দিল্লিতে জলের অভাব দেখা যায়। তো এর জন্য কি কি স্টেপ আমরা নিতে পারি, মানে সরকার নিতে পারে বা নিতে পারে। দিল্লি সরকার দ্বারা অধিক জল সংরক্ষণ প্রকল্প শুরু করা উচিত। একদম সত্য, এটা তো করা উচিত। সরকার সমস্ত নতুন ও বিদ্যমান আবাসিক কমপ্লেক্সে বৃষ্টির জল সংগ্রহকে উৎসাহিত করবে। হ্যাঁ, তাই না? আমাদের মোদী সরকারও তো প্রকল্প বার করেছে, জল ধরো জল ভরো, এরকম কিছু একটা প্রকল্প। তাহলে দুটোই কি হচ্ছে, অনুসরণ করছে। তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার। সবসময় তোমাদেরকে স্টেটমেন্ট আর কনক্লুশনে একটা জিনিস মাথায় রাখতে হবে, স্টেটমেন্টকে তোমাদেরকে ধরতে হবে 100% 100% ট্রু। এটা ধরেই তোমাকে কনক্লুশনের দিকে যেতে হবে, আর তোমাদেরকে লজিক্যালি ভাবতে হবে, ইললজিক্যাল কিছু কিন্তু ভাবলে হবে না। পরের কোশ্চেন বলেছে, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটিতে 1 2 3 ক্রমানুসারে সংলগ্ন অক্ষরগুলির মধ্যেকার অক্ষর বাদ চলে গেছে। তাহলে এটাকে যদি তোমরা লেখো, 1 সি মানে হচ্ছে 3, ডি মানে হচ্ছে 4, আর ই মানে হচ্ছে 5। ওকে, এফ, এফ মানে কত হচ্ছে 6, তারপরে হচ্ছে এইচ, এইচ মানে কত হচ্ছে 8, এল মানে কত হচ্ছে 12, আর পি মানে কত হচ্ছে 16। আচ্ছা, ই এফ জে এন, ই মানে কত 5, এফ মানে কত 6,
জে মানে কত 10 আর এন মানে কত 14। এফ এইচ কে ও, এফ মানে হচ্ছে কত 6, এইচ মানে হচ্ছে কি 8, কে মানে হচ্ছে কত 11 আর ও মানে কত হচ্ছে 15। তো তোমাদের কোশ্চেন গুলো হচ্ছে প্রদত্ত বিকল্পের মধ্যে কোনটিতে 1 2 3 এই ক্রমানুসারে গেছে, মানে পরপর ক্রমিক ভাবে বাদ গেছে। তো সিম্পল তোমরা যদি মাঝখানে গ্যাপ দেখো, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে না। এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4, এটাও হচ্ছে না। এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4, এটাও হচ্ছে না। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে এটাই হচ্ছে ক্রমিক ভাবে গেছে। তাহলে এই অ্যান্সারটা তোমাদের কি হবে? কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? কোন দেশ বর্তমানে সন্ত্রাসবাদ থেকে মুক্ত নয়, মানে কোন দেশই বর্তমানে সন্ত্রাসবাদ থেকে মুক্ত নয়। বর্তমান দেশগুলোর পক্ষে সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়েছে। হ্যাঁ, অসম্ভব হয়ে পড়েছে বলেই তো তারা সন্ত্রাসবাদ থেকে মুক্ত নয়, তাই না? তাহলে এই সিদ্ধান্তটাকে কি করছে? সঠিক প্রমাণ করছে। দেশগুলি এবং তাদের জনগণ সাধারণভাবে অলস হয়ে পড়ছে। এখানে কি দেশের কোথাও অলসের কথা বলা হয়েছে? তাহলে এই অপশনটা কি হয়ে গেল? মিথ্যে হয়ে গেল। তাহলে এখানে তোমাদের হচ্ছে কেবলমাত্র সিদ্ধান্ত এ কে অনুসরণ করছে। সবসময় দেখবে বিবৃতির থেকে এই সিদ্ধান্তগুলোর মধ্যে এখানে যা যা উল্লেখ করেছে তার থেকে কিছু আছে না, তার বাইরে কিছু তোমাদেরকে বলেছে। তার বাইরে যদি কিছু থাকে সেগুলো কিন্তু তোমরা কখনোই ধরবে না। বলেছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে অসম, মানে অড ওয়ানকে আউট করতে হবে। তাহলে সিম্পল যদি তোমরা এখানে দেখো 5/10, তাই না? তাহলে 5/10 মানে হচ্ছে তোমার কত? 1/2 হচ্ছে। আচ্ছা, 11/13 হচ্ছে, 1/3 হচ্ছে, 2/3 হচ্ছে। তোমরা একটা জিনিস এখানে দেখো, প্রত্যেকটাকেই কি করা যাচ্ছে? প্রত্যেকটাই হচ্ছে তোমার কি, মানে এই যে তিনটে বাদ দিয়ে এই তিনটেই হচ্ছে তোমার সিম্পলেস্ট ফর্মে দেওয়া আছে, শুধু এটাকেই তোমার সিম্পলেস্ট ফর্মে দেওয়া নেই। তাহলে এটাই হয়ে যাবে তোমাদের কি আনসার। পরের কোশ্চেনে আসি। এখানে কিছু বলে দিয়েছে, দেখো এগুলো তোমরা ভালো করে দেখে নাও। এ পি বি মানে এ প্লাস বি, তার মানে আলটিমেটলি পি মানে হচ্ছে প্লাস, এস মানে হচ্ছে মাইনাস, এম মানে হচ্ছে গুণ, আর ডি মানে হচ্ছে ভাগ। তাহলে সিম্পল তোমাকে এটা এখানে করতে হবে। তাহলে হচ্ছে 5, পি মানে হচ্ছে যোগ, 6, এস মানে হচ্ছে বিয়োগ, এম মানে হচ্ছে গুণ, আর ডি মানে হচ্ছে ভাগ, তাই না? তাহলে এবার যদি তোমরা সিম্পল করো, এখানে দেখো 8 দিয়ে যদি 4কে ভাগ করো তাহলে কত হয়? 0.5। 3 দিয়ে যদি 0.5কে করো কত হয়? 1.5। 6 আর 5 11, তাহলে 11 থেকে যদি 1.5 চলে যায় কত হবে? 9.5। তাহলে এটা হয়ে যাবে তোমাদের আনসার। প্রদীপ বলে বিশালের মা আমার মায়ের একমাত্র মেয়ে। তাহলে যখনই এরকম টাইপের কোশ্চেন আসবে, যে বলছে আর এই পুরো সেন্টেন্সে আমার থেকে তোমাকে শুরু করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে প্রদীপকে যদি তোমরা নাও, এবার বলছে আমার মায়ের, মানে প্রদীপের যে মাদার, তাই না? একমাত্র মেয়ে, তাহলে ওনার একমাত্র মেয়ে, তাহলে সে প্রদীপের কি হবে? বোন হবে। এবার বলছে বিশালের মা, এই মহিলা কি হচ্ছে? বিশালের মা। এবার কি বলেছে? বিশালের সাথে প্রদীপ তাহলে কিভাবে সম্পর্কিত? তাহলে প্রদীপ হচ্ছে বিশালের কি হয়ে যাবে? মামা হয়ে যাবে। এইভাবেই তোমরা সবসময় সলভ করবে। আচ্ছা, বিষমটি কোনটি? দেখো এত কিছু তোমাদের পড়ার দরকার নেই, সিম্পল হচ্ছে তোমাকে কি বার করতে দিয়েছে সেটাই তোমাকে বুঝতে হবে। তাহলে বিষম মানে হচ্ছে অড কোনটা, যেটাকে আমরা বলি অড ওয়ান আউট। নিয়ন, আর্গন, হিলিয়াম, সোডিয়াম। তাহলে দেখো নিয়ন, আর্গন, হিলিয়াম এই তিনটেই কি নিষ্ক্রিয় গ্যাস, আর তাহলে এখানে অপশন কোনটা হচ্ছে? সোডিয়াম, যে হচ্ছে সবার থেকে আলাদা। আচ্ছা, পরের কোশ্চেন বলেছে 47 জন শিক্ষার্থীর একটি ক্লাসে অনুরাগের রোল নাম্বার হচ্ছে শেষের দিক থেকে 18, শুরুর দিক থেকে রোল নাম্বার কত? তাহলে সিম্পল তোমাকে কি করতে হবে? 47 তার সাথে 1 যোগ করতে হবে 48, এবার হচ্ছে 18কে তোমাকে বিয়োগ করে দিতে হবে, তাহলে কত হবে? 30। ঠিক আছে, তো এই কোশ্চেনটা কিন্তু তোমরা মুখে মুখেই সলভ করতে পারতে, ঠিক আছে? পরের কোশ্চেন কি? এখানে আবর্জনা ফেলবেন না, এই আবর্জনা না ফেলার চিহ্নটিকে লঙ্ঘন করলে 5,000 টাকা জরিমানা ধার্য করা হবে।
সিদ্ধান্ত, সর্বত্র ময়লা ফেলার অপরাধের জন্য একই জরিমানা ধার্য করা হয়। দেখো এখানে আবর্জনা ফেলবেন না, ফেললে 5,000 টাকা হবে। তাহলে এখান থেকে তো আমরা বলতে পারি না যে সব জায়গায় এটাই লেখা থাকে, তাহলে এটাকে আমরা বলতে পারি? তাহলে এটা হয়ে গেল ফলস। এই সতর্ক বার্তাটি প্রতিটি পাবলিক প্লেসে বা আবর্জনা ফেলা যাবে না এমন অঞ্চলে লেখা আছে। তাহলে এটা যে সব জায়গায় থাকবে সেটা তো না, অন্য কোনো জায়গায় অন্য কিছু থাকতে পারে। তাহলে এটাকেও ফলো করছে না, এটা হচ্ছে ফলস। তাহলে কোনোটাকেই অনুসরণ করে না। আচ্ছা, 3+2√5 এটা একটা কি সংখ্যা? তাহলে সবসময় জানো যখনই তোমাদের এরকম রুট দিয়ে থাকে, তোমরা করণী অনেকেই করেছো ক্লাস 10-এ, তাই না? তো যখনই এরকম তোমাদের রুট দিয়ে থাকে তার মানে সেই সংখ্যাটাকে আমরা কি সংখ্যা বলি? অমূলদ সংখ্যা, মানে যাদের আমরা বর্গমূল করতে পারি না। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? একটা অমূলদ সংখ্যা। আচ্ছা দেখো, যখনই এক্সাম হলে এরকম বড় ধরনের তোমাদের কাছে কি আসবে? কোশ্চেন আসবে। তো তোমরা প্রথম দেখাতেই, সেটা যতই সোজা হোক না কেন, তোমরা কি করবে? স্কিপ। প্রথম দেখাতেই তোমরা অ্যাটেম্প্ট করবে না। আমি এখানে লাইভ টেস্ট দিচ্ছি না, তাহলে লাইভ টেস্ট দিলে আমি এটাকে স্কিপ করতাম, পরে এসে করতাম। আমি যেহেতু এখানে তোমাদের সলিউশন করেছি, তাই আমি কোশ্চেনটাকে দেখাবো কিভাবে করতে হয়। কিন্তু এক্সাম হলে যখনই বড় কোশ্চেন দেখবে, বা যে কোশ্চেনটা তুমি প্যাটার্নটা ঠিক বুঝতে পারছো না, তুমি এই কোশ্চেনটা অত প্র্যাকটিস করোনি, তো সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অ্যাটেম্প্ট করবে না, সেগুলো তোমরা একদম শেষের দিকে গিয়ে অ্যাটেম্প্ট করবে। তাহলে বলেছে 6টি খেলনা সাজানো রয়েছে, সবার নিচে রাখা খেলনাটি হচ্ছে 1, তার উপরে খেলনাটি 2, মানে এইভাবে সিরিয়াল হয়েছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, 5, 6, এরকম 6টা খেলনা আছে। প্রতিটি খেলনা ভিন্ন রঙের, বেগুনি, গোলাপি, সাদা, হলুদ এরকম। বেগুনি রঙের খেলনাটি জোড় সংখ্যক স্থানে রয়েছে কিন্তু শীর্ষে নয়। তাহলে দেখো এখানে বলে দিয়েছে বেগুনিটা হচ্ছে কি? জোড়ে আছে। তাহলে তুমি এখান দিয়ে যদি জোড় বার করো, কি কি থাকছে? 6, 4 আর 2। এবার বলেছে বেগুনি রঙের খেলনাটি জোড় সংখ্যক স্থানে আছে কিন্তু শীর্ষে নয়। তাহলে বেগুনি কোথায় থাকতে পারে? হয় বেগুনি এখানে থাকতে পারে, আর না হলে কোথায় থাকতে পারে? এই দিকে এখানে থাকতে পারে। তাহলে এই দুটো জায়গায় বেগুনি থাকতে পারে। হয়ে গেল। এবার বলেছে লাল রঙের খেলনাটি সাদা বা হলুদ রঙের খেলনার সংলগ্নে নেই। তার মানে লাল হচ্ছে কি? সাদা বা হলুদের থাকবে না। ধূসর রঙের খেলনাটি রয়েছে 5ম স্থানে। তাহলে 5 নম্বরে কি আছে? ধূসর। ঠিক আছে। গোলাপি এবং সাদা রঙের খেলনার মধ্যিখানে 2টি খেলনা রয়েছে। তাহলে গোলাপি আর সাদা, গোলাপি আর সাদার মধ্যে কটা খেলনা আছে? 2টো খেলনা আছে, তাই তো? তাহলে দেখো এবার এই দুটো আমরা হচ্ছে গিয়ে গোলাপি আর সাদা আবার কি আছে দেখে নি। 2টো খেলনা রয়েছে, যেখানে গোলাপি রঙের খেলনাটি সাদা রঙের খেলনার উপরে আছে। আচ্ছা, মানে গোলাপি আর এখানে হচ্ছে সাদা, এই হবে তোমার ফরম্যাট, এই হবে তোমার ফরম্যাট। তো সিম্পল দেখো, এইখানে যদি গোলাপি হয়, এখানে কি হতে পারে? সাদা হতে পারে, তাই না? আর এইখানে যদি, তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি কিভাবে অপশন থেকে এলিমিনেট করেই করতে পারবো, ভালো করে দেখো। তাহলে এখানে হচ্ছে তোমার কি? গোলাপি, আর এখানে তোমার কি হচ্ছে? সাদা। এটা হতে পারে একটা অপশন। আর একটা অপশন কি হতে পারে? যদি তোমার এইখানে হয় গোলাপি, তাহলে এখানে কি হতে পারে? সাদা। এই দুটো অপশন তোমার আসতে পারে, এছাড়া আর কোনো কিন্তু অপশন হবে না। সাদা রঙের খেলনাটি সবার নিচের স্থানে নেই, তার মানে এটা তোমার কেটে গেল। তাহলে এইটা তোমার হচ্ছে না, তাহলে এইটা তোমার হয়ে গেল ম্যাক্সিমাম। আচ্ছা, সাদা রঙের খেলনাটি সবার নিচের স্থানে নেই, গোলাপি রঙের খেলনাটি কোন স্থানে আছে? তাহলে তো তোমরা পেয়ে গেলে গোলাপি রঙের খেলনাটা কোথায় আছে? মানে 6 নম্বরে আছে, তাহলে 6ষ্ঠ স্থান। এইভাবেই তোমাদেরকে করতে হবে। পরপর তোমরা যেগুলো পাচ্ছ সেগুলোকে এখানে বসাবে আর সলভ হয়ে যাবে অটোমেটিক। পরের কোশ্চেন কি বলেছে? একটা সিরিজ দিয়েছে 1, 9, 25, 49। তাহলে দেখো 1 মানে এটা কি? 1-এর স্কোয়ার, 9 মানে কি? 3-এর স্কোয়ার, 25 মানে 5-এর স্কোয়ার, 49 মানে 7-এর স্কোয়ার। তাহলে এরপরটা কি হবে? 9-এর স্কোয়ার, সেটা কি হবে? 81। একটি নির্দিষ্ট পরিমাণ টাকায় একটি ঘড়িকে বিক্রি করে দীপিকার 10% ক্ষতি হয়। ওই একই ঘড়িকে 140 টাকা বেশিতে বিক্রি করলে 4% লাভ হয়, ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে সিম্পল তোমরা একটা জিনিস দেখো, ঘড়িটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এবার একটা দামে বিক্রি করছে, যেখানে কি হচ্ছে? 10% ওর কি হচ্ছে? লস হচ্ছে, তাই না? আর আরেকটা দামে বিক্রি করছে, যেখানে 4% কি হচ্ছে? প্রফিট হচ্ছে। তাহলে একটা জায়গায় 10% লস আর একটা 4%।
তাহলে এই যে মাঝখানের যে গ্যাপটা, এই মাঝখানের গ্যাপটা কতটা? 14%। আর এই দুটোর মাঝখানের গ্যাপ কত বলে দিয়েছে? 140। তাহলে 14% মানে কি? 140। 1% মানে কি? তাহলে 10। 100% মানে কি? 1000। তাহলে ঘড়িটার ক্রয় মূল্য কত? 1000। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত যার প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 10? এটা যদি মনে করো বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের বাহুকে আমরা এ ধরি আর কর্ণকে আমরা কি ধরি? a√2। তাহলে এখানে সিম্পল বলে দিয়েছে a√2 হচ্ছে 10। তাহলে a সমান সমান কি হবে? 10/√2। তাহলে তোমরা কর্ণ নিরসন করেছো, এখানেও √2 হবে, এখানেও √2 হবে। তাহলে 10√2, তার নিচে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 5। তাহলে বাহু কত হয়ে গেল? 5√2। দেখো, যে কোনো ত্রিভুজে এবিসিতে a প্লাস বি প্লাস সি সমান সমান কি হচ্ছে? 2s স্বাভাবিক রাশি, তাহলে সাইন a/2 কত হবে? তো সিম্পল দেখো, আমি যদি তোমাদের জন্য একটা ত্রিভুজ ড্র করি, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা এটা বুঝবে, ঠিক আছে? যা, কি হলো? 1 মিনিট একটু দাঁড়া, ঠিক আছে? তো মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এইবার হচ্ছে এ বি, এই বাহুটাকে এ দিয়ে ডিনোট করেছে, এই বাহুটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে সিম্পল দেখো, এ প্লাস বি প্লাস সি এটা সমান সমান হচ্ছে 2s। তার মানে এস মানে কি? তো অর্ধ পরিসীমা। তাহলে এস হচ্ছে কি? এ প্লাস বি প্লাস সি বাই 2। এটাই তো আমরা জানি অর্ধ পরিসীমা। তাহলে এখান থেকে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যখনই এরকম হবে এস মানে কি হচ্ছে? অর্ধ পরিসীমা। এখান থেকে তোমার হচ্ছে প্রত্যেকটা কোণের তোমার হচ্ছে অর্ধেকের সাইন তুমি বার করতে পারো। তার ফর্মুলাকে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখছি। দেখো, সাইন a/2, সাইন b/2, আর সাইন c/2। তো সিম্পল দেখো, এ মানে কি আছে? এ, তাহলে এই এ কে তোমাকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে, সিম্পল। তাহলে হচ্ছে এস মাইনাস বি, এস মাইনাস সি, এখানে হবে বিসি। একইভাবে এটা হবে এস মাইনাস সি, এস মাইনাস এ, এখানে হবে এসি। আর এটার জন্য হবে তোমাকে এখানে কি করতে হবে? সি কে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এস মাইনাস এ, এস মাইনাস বি, আর এখানে হয়ে যাবে এ বি। এটা হচ্ছে ফর্মুলা। এবার তোমাকে সিম্পল সাইন a/2 বার করতে বলেছে, এস মাইনাস বি, এস মাইনাস সি ইন্টু বিসি। তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার 4 হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আবার একটা বড় পাজেল এসছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সলভ করব আমরা। তো কি বলেছে কোশ্চেনটাতে? বলেছে একটি ঘরে 6 জন আছে, ওকে। একটি দল আছে, দলে আছে দুজন বিবাহিত দম্পতি, মানে দুজন ম্যারিড কাপল আছে। বি হলেন ইতালীয়, তাহলে এখানে আমি লিখছি বি, এবং সি এর মাতা, তার মানে বি হচ্ছে মহিলা, আর হচ্ছে কার মাতা? সি এর মাতা। আর বি হচ্ছে কি? ইতালীয়, তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি ইতালীয়, ইতালীয়, ওকে। এফ হচ্ছে সি এর দিদা, তাহলে সি এর যদি দিদা হয় তার মানে সি এর মায়ের মা হবে, সরি এটা মাইনাস হবে, মহিলা। আর তিনি কানাডা থেকে এসছেন, তার মানে ইনি হচ্ছেন কানাডার বাসিন্দা, ওকে। এবার হচ্ছে ডি হলেন ই এর দাদু, তাহলে এখানে যদি হয় ডি, এ হচ্ছে দাদু। এবার এখানে একজন আছেন, আর কার দাদু? হচ্ছে ই এর দাদু, হয়ে গেল। ই এবং ডি হলেন অস্ট্রেলীয়, তাহলে ই হচ্ছে অস্ট্রেলিয়ার, আর ডিও হচ্ছে কি? অস্ট্রেলীয়। তার মানে এখানে দেখো, তোমার একটা সিম্পল জিনিস বলেছে, একজন ইতালীয়, একজন কানাডীয়, একজন আইরিশ, একজন ফরাসি, দুজন অস্ট্রেলীয় রয়েছে। ফরাসি ব্যক্তি হচ্ছে একজন পুরুষ আর বিবাহিত, কারুর নাতি নাতনি বিয়ে করেনি। মানে এই যে সি আর ই, এরা তো নাতি নাতনি, এরা হচ্ছে ম্যারেড নয়। তাহলে অবভিয়াসলি এরা ম্যারেড হচ্ছে, আর এর সাথে এর ম্যারেড হচ্ছে, এটাই তোমরা জেনে গেলে। এবার বলেছে তাহলে এখানে 6 জন আছে, তাহলে এইটা কি হয়ে যাবে? এ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে গেল। এ এর জাতিগত পরিচয় কি? তার স্ত্রীকে, তাহলে এইখান থেকে দেখো অপশন থেকে তোমরা করবে, এ এর স্ত্রী কে হবে? বি। তাহলে কোন অপশনে বি আছে? দেখো দুটো অপশনে বি আছে, এই অপশন দুটো কেটে গেল। এবার হচ্ছে বি হচ্ছে ইতালীয়, তাহলে এই অপশনটা তো হবে না, তাহলে এ কি হবে? এ হবে ফরাসি, আর তার যে স্ত্রী হবে সেটা কি হবে? বি। এইভাবে অপশন এলিমিনেট করেই তোমরা কিন্তু এক্সামে করবে।
আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, 10 মানে হচ্ছে ডেকেড আর 1000 মানে কি। আচ্ছা, 10 মানে হচ্ছে 10, তাহলে 10 বছরকে আমরা কি বলি, এক দশক বলি, তাই না। আর 1000 মানে কি, 1000, তাহলে 1000 বছরকে আমরা কি বলি, সহস্রাব্দ। কি বলি, সহস্রাব্দ। সহস্রাব্দ মানে ইংলিশে তাকে বলে মিলেনিয়াম, তাহলে 1000 কি হবে, মিলেনিয়াম। আচ্ছা, পরের কোশ্চেন আসছে কোডিং ডিকোডিং এ। তাহলে এখানে সিম্পল আছে ম্যাড, তাহলে এম মানে কত 13, এ মানে কত 1, আর ডি মানে হচ্ছে কত 4। ঠিক আছে, তাহলে এবার এটা তোমার কি হচ্ছে, তুমি সিম্পল একটা জিনিস দেখো, এটা সমান সমান কত বলছে 56। তাহলে একটা জিনিস দেখো, 13-র সাথে 1-কে যোগ করে যদি আমরা 4 দিয়ে গুণ করি তবে এটা 56 হয়। আচ্ছা, একইভাবে দেখি ক্যাট, সি মানে হচ্ছে 3, এ মানে হচ্ছে 1, আর টি মানে হচ্ছে 20। তাহলে 3 আর 1-এ 4, 4 20 80। তাহলে এখানেও সেম তাই হবে। ডি মানে কত, ডি মানে হচ্ছে 4, তাহলে 4 যোগ ই মানে 5 ইন্টু এন মানে হচ্ছে 14। তাহলে 9 ইন্টু 14, 9 14 কত 126। এটা হয়ে গেল আনসার। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি অসম শব্দ সেটা তোমাকে নির্বাচন করতে হবে। তো প্রথমে আছে দেখো স্ট্রিংডেন্ট, আর এখানে হচ্ছে ফ্লেক্সিবল। স্ট্রিংডেন্ট মানে হচ্ছে যে খুব কঠোর, আর ফ্লেক্সিবল মানে কি নমনীয়, মানে যে মানে একটু এদিক ওদিক করা যেতে পারে, তার মানে এটা এক্সাক্ট এর কি হচ্ছে অপোজিট, বিপরীত শব্দ। আচ্ছা, তারপরে কি হচ্ছে দেখো স্টেট ফাস্ট, আর এখানে হচ্ছে ইররেজলিউট। স্টেট ফাস্ট মানে হচ্ছে একদম যে অচল থাকে কোনো কিছু সিদ্ধান্তে, আর ইররেজলিউট মানে যাকে কোনো কিছু মানানো যায় না, তো এটা হচ্ছে কি অপোজিট। আচ্ছা, ডকাইল আছে, আর এখানে কি আছে সাবমিসিভ। ডকাইল মানে বিনয়ী, যে সহজেই কোনো কিছু মেনে নেয়, আর সাবমিসিভ মানেও কি, যাকে তোমরা কোনো কিছু মানে সহজেই কোনো কিছু তাদেরকে দিয়ে করাতে পারো, মানাতে পারো। তো দুটোই কি আছে, সিনোনিম আছে। মোনোটোনাস মানে কি একঘেয়ে, এক্সাইটিং মানে কি মজাদার। তাহলে দেখো এটাও কি আছে, অপোজিট আছে। তাহলে এই সবকটাই হচ্ছে একে অপরের কি বিপরীত শব্দ, এটাই হচ্ছে সিনোনিম। তাহলে এটাই তোমাদের হয়ে যাবে যেটা সবার মধ্যে আলাদা। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, 9টি বস্তুর বিক্রয় মূল্য 15টি বস্তুর ক্রয় মূল্যের সমান, এই লেনদেনে কতটা লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে একটা সিম্পল জিনিস দেখো, 9টা বস্তু যখন বিক্রি করছে সেটা 15টা বস্তু সিপির সমান। তাহলে আলটিমেটলি কি, আমি কম দামে কিনে বেশি দামে বিক্রি করছি, তাহলে আমার কতটা প্রফিট হয়েছে, 9-এ প্রফিট হয়েছে 6, তাহলে 100-তে কত, তাহলে 3 দিয়ে যদি কাটো 2, 3 দিয়ে কাটলে 3, তার মানে 2/3 মানেই তোমরা জানো 66। তাও সিম্পল তোমরা যদি চাও 200/3 যদি করো 66.66%, এটা হচ্ছে কি প্রফিট। আচ্ছা, এর মান তোমাদেরকে বার করতে বলেছে। তো এরকম টাইপের কোশ্চেনের সিম্পল তোমরা কিভাবে করবে কুইক সেটাই আমি তোমাদেরকে বলবো। তোমরা সিম্পল এই যে এই রুটটাকে তোমরা ফলো করবে। এই রুটে কত আছে 15, তাহলে 15কে তোমরা এমন ভাবে রুটে ভাঙবে যেন তাদের স্কোয়ার করলে যোগ করে 8 আসে। যেমন দেখো 15কে যদি তুমি লেখো √3 ইন্টু √5, এবার দেখো √3 যদি স্কোয়ার করো 3, আর √5 এর স্কোয়ার করলে কত হচ্ছে 8, তাহলে 3 5-এ কত হয়ে গেল 8। এটা তোমরা বুঝে গেলে। তাহলে সিম্পল এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো, কিন্তু এটা আমি পেন পেপার ছাড়া কিভাবে সলভ করা যায় সেটা বলছি, আগে এর পেছনে লজিকটা বুঝে নাও। তাহলে 8-কে এই 8 আছে, একে তোমরা লিখলে √3, √3 না লিখে প্রথমে দেখো √5 তার স্কোয়ার লিখতে পারলে, এখানে কি লিখলে √3 তার স্কোয়ার লিখলে, -2 ইন্টু √5 ইন্টু √3, তাহলে আলটিমেটলি এটা কি পড়ে গেল, √5 মাইনাস √3 তার স্কোয়ার পড়ে গেল, রুটার স্কোয়ার কেটে গেল, √5 মাইনাস √3। এটাই তো আনসার আসলো। এবার আমি বলছি যে তোমরা এই কোশ্চেনটা কিভাবে পেন পেপার ছাড়াই তোমরা কোশ্চেনটাকে সলভ করতে পারতে। সিম্পল একটা ফান্ডা দেখে তোমরা এই কোশ্চেনটাকে সলভ করতে পারতে। সিম্পল এখানে যেটা রুটে আছে সেটাকে দেখো, এটা কত হচ্ছে √5 আর √3, এই দুটোকে গুণ করছি আর এখান দিয়ে 8 পাচ্ছি, এখানে মাঝখানে কি আছে মাইনাস, তাহলে সিম্পল এটার আনসার হয়ে যাবে √5 মাইনাস 3। এইভাবে তোমাদেরকে এক্সামে সলভ করতে হতো, নাকি পুরো করার দরকার ছিল। পরের কোশ্চেন কি বলেছে, আমরা যদি একজন কম্পিউটার প্রকৌশলী হন, আপনি যদি আমরা না আপনি যদি, তবে আমরা আপনাকে আমাদের বরিষ্ঠ পরামর্শক হিসেবে চাই।
কোম্পানি XYZ এর একটা বিজ্ঞাপন, মানে একটা বিজ্ঞাপনে বলেছেন আপনি যদি ভালো কম্পিউটার জানেন তাহলে আমরা আপনাকে আমাদের পরামর্শক হিসাবে নেব। তো এখান থেকে আমরা কি অনুমান করতে পারি? কোম্পানি XYZ তার প্রকৌশলীদের কাছ থেকে উন্নত প্রদর্শনের কথা আশা করছেন। এখানে কোথাও কোনো কি পারফরমেন্স দেবে সেটার সম্পর্কে কোথাও বলা নেই। কোম্পানি XYZ এর একজন বরিষ্ঠ পরামর্শকের প্রয়োজন, একদম প্রয়োজন বলেই তো তারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, তারা বিজ্ঞাপন দিয়েছে। তাহলে এটাই আমরা কি করতে পারছি, কনক্লুড করতে পারছি, এখান থেকে গেস করতে পারছি। তাহলে অপশন হবে 2। আচ্ছা, এই টাইপের কোশ্চেন গুলোতে সিম্পল তোমাকে কি করতে হবে, এত কিছু তোমার এইসব ধাপ ফাপ কিচ্ছু পড়ার দরকার নেই, এগুলো বেকার, কিচ্ছু করার দরকার নেই। আমি শুধু যেটুকু বলবো সেইভাবে করবে, দেখো ইজিলি সলভ হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। তোমাকে শুধু লাস্টে এই কোশ্চেনটা পড়তে হবে যেটা তোমাকে জানতে চেয়েছে। তোমাকে বলেছে লেট ওয়ান মেইল চেক মি এর স্টেপ 4 কি, তোমাকে স্টেপ 4 বার করতে বলেছে। ব্যাস এইটুকু হচ্ছে তোমার প্রবলেম। এবার তোমরা কিভাবে সলভ করবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো সিম্পল তোমার এখানে ইনপুট আছে এইটা, আর এর জন্য স্টেপ 4 হচ্ছে এটা। এবার এখান থেকে তোমরা কিছু সিমিলারিটিস খোঁজার চেষ্টা করো। দেখো এখানে দেখো 1 2 3, এই যে 3 নম্বরটা এটা কোথায় চলে এসছে, প্রথমে চলে এসছে। তাহলে সিম্পল 1 2 3 এইখানে হচ্ছে মেল, তাহলে আমার যে অ্যান্সার হবে মেলটা কি হবে, ফার্স্টে হবে। তাহলে দেখো এখানে মেল ফার্স্টে আছে, নেই, তাহলে এটা কাটা। এখানে মেলটা ফার্স্টে আছে, কাটা। তাহলে আমার দুটো অপশনই পড়ে রইলো, আমাকে কিন্তু বার করার কোনো দরকার নেই। আমরা এই ধরনের প্রবলেম আমরা অপশন থেকে করব, আমরা নিজের থেকে কিন্তু কখনো বার করব না। এইবার আমি খোঁজার চেষ্টা করব আর কিছু কি সিমিলারিটিস আমরা খুঁজে পাচ্ছি। দেখো এখানে হচ্ছে লাস্টে কি আছে, উইটা কোথায় চলে আসছে, 3 নম্বরে। তাহলে সিম্পল এইখানে দেখো লাস্টে কি আছে, অ্যান্ড। এবার দেখবো এই দুটোর মধ্যে কোনখানে অ্যান্ড 3 নম্বরে আছে। দেখো এই অপশনে অ্যান্ডটা কোথায় আছে, 3 নম্বরে আছে। তাহলে এটা আমাদের কারেক্ট হয়ে গেল, এটা হয়ে গেল ভুল। দেখো কয়েক সেকেন্ডে আমরা অ্যান্সারটা কিন্তু বার করলাম। তাহলে এটা হবে তোমাদের কারেক্ট আনসার। নাকি ধরে ধরে আমার বার করার কোনো দরকার আছে? আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেন বলেছে ফাংশন অফ এক্স স্কোয়ার আর এ, তাহলে এফ এর পরিসর কত, মানে এফ এর ভ্যালু কি হবে। তো তোমরা সিম্পল একটা জিনিস দেখো, এটা তো বলেছে, এবার তোমাকে এফ বার করতে হবে। তো তোমরা দেখো এইখানে এক্স এর ভ্যালু আমরা যাই দিই না কেন, যদি আমরা মাইনাসও দিই, সাপোজ ধরলাম আমরা -2 দিলাম, তাহলে তার যদি স্কোয়ার করো কত হচ্ছে, 4 হচ্ছে। তার মানে এক্স এর ভ্যালু যাই হোক না কেন, এক্স এর ভ্যালু আমরা যাই হোক না কেন, আমরা এফ এর যে মানটা পাবো সেই মানটা আমরা কি পাবো, ধনাত্মক পাবো, মানে পজিটিভ পাবো। আর সেই পজিটিভ সেগুলো কি হচ্ছে, সবই হচ্ছে কি আমাদের রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, ধনাত্মক সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যা, এইটা ধনাত্মক বাস্তব সংখ্যা, প্রত্যেকটা সংখ্যায় কি হবে, বাস্তব সংখ্যা। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, যেহেতু 48 ও 144 এর গসাগু হচ্ছে কত, 48, তাহলে এদের লসাগু কত হবে। তো সিম্পল তুমি এখানে দেখতে পাচ্ছ, এটা যদি গসাগু হয় 48 আর 144, তাহলে 48 দিয়ে যদি তুমি করো, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 3, তাহলে লসাগু করলে কি গুণ করো, 48 ইন্টু 3 করলে কত হবে, 144। এটা হয়ে গেল তোমাদের আনসার। এরকম সোজা সোজা কোশ্চেন কিন্তু তোমাদের এসছে। পরের কোশ্চেন কি বলেছে, একটি ঘনকের স্থানের কর্ণ হলো 8√3, তাহলে আয়তন কত। তো তোমরা সিম্পল জানো যে ঘনক আছে, সেই ঘনকের বাহু হচ্ছে কি এ, তাই না, আয়তন কি হচ্ছে এ কিউব, আর সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি 6a², আর কর্ণ কি হচ্ছে a√3। তাহলে সিম্পল দেখো তোমরা এখানে a√3 এর মানই তোমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে এ কত পেলাম 8, আর আয়তন মানে কি 8 এর কিউব, 8 এর কিউব মানে কি 512। তাহলে তোমাদের অ্যান্সার কি হয়ে যাবে, 512। তো এই ফর্মুলাটা, এগুলো তোমাদেরকে আমি জানালাম। এই কোশ্চেনটা সিম্পল তোমরা মাথায় মানে মনে মনেই করতে পারতে। 8 এর কিউব মানে 8, 8√3, তার মানে a√3, এ মানে হচ্ছে 8, 8 এর করলে বেরিয়ে যেত। মুখে মুখে করার কোশ্চেন এটা। আচ্ছা, পরের কোশ্চেন বলেছে একটি বৃত্তাকার পথ ধরে চললে অংশ একটি চক্র 18 মিনিটে আর সিদ্ধি একটি চক্র 12 মিনিটে সম্পূর্ণ করে। সাপোজ ধরো এটা একটা বৃত্তাকার পথ,
তাহলে এবার কি বলছে, অংশ যখন যাচ্ছে এই পুরো রোটেট করতেও টাইম লাগছে কত, 18 মিনিট। ওকে, আর সিদ্ধি করছে কত মিনিট, 12 মিনিট। যদি তারা একই বিন্দু থেকে একই সময় যাত্রা শুরু করে, তাহলে কত সময় পর তারা আবার শুরুর বিন্দুতে মিলিত হবে, তাই না? তো তারা আবার কখন মিলিত হবে সেটা কি করে বুঝবো? সেটা হবে মিলিত তাদের কি হবে, যদি আমরা কি করি, লসাগু করি। যদি আমরা কি করি, লসাগু, তাহলে 18 আর এখানে কি হচ্ছে, 12। তাহলে 18 আর 12 লসাগু যদি তোমরা করো কত হয়, 36। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, তারা আবার শুরুর বিন্দুতে মিলিত হবে 36 মিনিট পর। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, 1, 5, 29। ঠিক আছে, আমরা এখানে লিখছি 1, এখানে লিখছি 5, এখানে লিখছি 29, তারপর আমাকে বার করতে হবে। তো সিম্পল একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, 5কে আমরা যদি লিখি 2 স্কোয়ার, তার সাথে আমরা 1 লিখতে পারছি। 27কে যদি আমরা লিখি 3 কিউব, তার সাথে আমরা 2 লিখতে পারছি। তাহলে এখান থেকে আমরা একটা লজিক বুঝতে পারছি, যে সংখ্যাটা আসছে তার সাথে কি হচ্ছে, কিছু না কিছু সিম্পল হচ্ছে, আমরা কি হচ্ছে, যা থাকছে তার পরেরটা অ্যাড হচ্ছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, 1 এর পাওয়ার যদি হয় 0, আর এখানে কি হবে, 1 হবে। এইভাবে যদি সরি 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 একটু গন্ডগোল হয়েছে, এটা 1 এর পাওয়ার হবে 1, আর এখানে আমরা অ্যাড করেছি 0, তবে এটা 1 হয়েছে। কারণ কি, দেখো এইভাবে এরা বাড়ছে, 1, 2, 3, আর এদিকে 1, 2, মানে প্রত্যেক দিকেই 1 1 করে বাড়ছে, পাওয়ারও 1 বাড়ছে আর যোগ করাটাও 1 বাড়ছে। তাহলে এর পরের যে সংখ্যাটা হবে সেটা হবে 4, 4 এর পাওয়ার হবে 4, তার সাথে কত যোগ হবে, 3। তাহলে 4 এর পাওয়ার 4 মানে তোমরা জানো কত, 64 আর 4 256, তার সাথে 3 যদি করো তাহলে কত হচ্ছে, 259। তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার। আবার দেখো একই কোশ্চেন এসছে, তাহলে সেম আমরা এই লজিকই অ্যাপ্লাই করব, এত কিছু আমরা না পড়ে ডাইরেক্ট আমরা কোশ্চেনের শেষে যাব, যে আমাদের কি জানতে চেয়েছে। বলেছে ধাপ 2 কি হবে। তাহলে সিম্পল আমাদেরকে এই যে ইনপুট আছে আর এখানে যে ধাপ 2 আছে, এই দুটোর মধ্যে আমাদেরকে কানেকশন শুধু খুঁজতে হবে, এছাড়া আর কিচ্ছু করার দরকার নেই। তো সিম্পল দেখো, এখানে তোমাদের কি ছিল, টোকিও ছিল 7, টোকিও 7 রিও, টোকিও 7 রিও, টোকিও 7 রিও, এই তিনটেই হচ্ছে তোমার কি সেম আছে। তাহলে সিম্পল তোমাকে এখানে দেখতে হবে হোয়েন পার্সেন্টেজ এসএসআর, হোয়েন পার্সেন্টেজ এসএসআর এটাই আছে, হোয়েন নেই, হোয়েন পার্সেন্টেজ এসএসআর এটাই আছে, এটাই নেই। তাহলে দুটো অপশন দেখো তোমাদের অটোমেটিক কি হয়ে গেল, কেটে গেল। এইবার সিম্পল দেখো, এখানে 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে শেষেরটা। তাহলে এখানে শেষে কি আছে, ইউ। এবার তোমাকে দেখতে হবে এই দুটোর মধ্যে 4 নম্বরে কোনটাতে ইউ এসছে। হোয়েন পার্সেন্ট এসএআর এটা 2, আর এখানে হোয়েন পার্সেন্ট এসএআর ইউ, তাহলে এইটাতে তোমার 4 নম্বরে এসছে। তাহলে এটা হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। এটাও কি হয়ে গেল, কেটে গেল। কি বলেছে, সমস্ত কৃষক খুব পরিশ্রমী হন, মানে যত আমাদের কৃষক আছে তারা কার মধ্যে পড়ছে, পরিশ্রমের মধ্যে পড়ছে। কিছু, এবার আমাকে এটাকে কি বলতে বলেছে, সিদ্ধান্ত। কিছু অত্যন্ত পরিশ্রমী ব্যক্তি হন কৃষক। তাহলে আমি তোমাদের কি বলেছি, যখন আমরা ছোট থেকে বড়র দিকে যাই তখন কি হয়, সব, আর বড় থেকে যখন ছোটর দিকে আসি তখন কি আসি, কিছু। তাহলে এটা তো সত্যিই বলছে, তাই না? তাহলে এটা কি হয়ে গেল, ট্রু। এটা কি হচ্ছে, সঠিক। আচ্ছা, তো এখানে কি বলছে দেখো, একটি স্তূপের আকারে একটি খেলনা আছে। তো এই কোশ্চেনটা কিন্তু আমরা সলভ করেছিলাম, তাই না? তো আমরা সিম্পল যদি সেই কোশ্চেনটা সেটাই যদি এখানে দেখি কত নম্বরে সলভ করেছিলাম এখন, কারণ আবার প্রথম থেকে করার কোনো মানেই হয় না। দেখে নিচ্ছি কোথায় আমরা করেছিলাম এটা। যাই হোক, খুঁজে পাচ্ছি না এখন। এখানে আমরা আবার করি, কিছু করার নেই। এক্সাম হলে এরকম কোশ্চেন হয়তো তোমাদের অনেক, মানে একটা কোশ্চেন 10-এ আসছে আর একটা কোশ্চেন 12-তে আসছে, তো তখন একটা জায়গায় তোমার যে রাফ শিটে করা থাকবে সেখান থেকে কিন্তু তোমরা এটা করবে, নতুন নতুন করে আবার কিন্তু ক্রিয়েট করবে না, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের কি ছিল,
নিচেরটা ছিল 1, এইভাবে আমরা করেছিলাম, এটা মনে আছে। 1 2 তারপরে 3 তারপরে 4 5 6, 6-এ আমাদের গোলাপি এসছিল, এটা আমার মাথায় আছে, তাই আমি আর নতুন করে লিখছি না। তারপরে হচ্ছে তোমার 5 নম্বরে কি ছিল? 5 নম্বরে ছিল হচ্ছে গিয়ে ধূসর রঙের খেলাটা হচ্ছে 5 নম্বর, এটা ছিল ধূসর, ঠিক আছে। আর গোলাপির সাথে গোলাপির আর সাদার মাঝখানে ছিল, তাহলে এখানে ছিল সাদা। ওকে, আর এখানে কি বলছে? এখানে হচ্ছে বেগুনি ছিল জোর রঙের, তাহলে বেগুনি এখানে জোর হয়ে যাবে, এটা হয়ে গেল। আচ্ছা, এবার কি বলছে? হয়ে গেল। লাল রঙের খেলনাটি সাদা বা হলুদ খেলনার সংলগ্ন নয়, তাহলে লাল যে আছে সে সাদা আর হলুদেও থাকবে না, তাহলে এখানে কি হচ্ছে? লাল হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে? হলুদ। ব্যাস, আমাদের সব খেলনা সব বেরিয়ে গেল। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন খেলনাটি একটি বিজোড় সংখ্যক স্থানে হয়েছে? নেই, বিজোড়ে নেই, মানে জোড়ে আছে। দেখো, লাল বিজোড়ে আছে, সাদা সাদা হচ্ছে জোড়ে আছে, হলুদও বিজোড়ে আছে, ধূসরও বিজোড়ে আছে, তাহলে এটাই তোমাদের কি হয়ে যাবে? আনসার। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? বলেছে আন্তঃরাজ্য ক্রীড়া প্রতিযোগিতার, এই যে এইগুলো সব পড়ার দরকার নেই, ঠিক আছে, ডাইরেক্ট তোমরা কোশ্চেনে আসবে। আন্তঃরাজ্য ক্রীড়া প্রতিযোগিতার মোট সংখ্যা 200 মেনে নিয়ে 2012, 13, 17, 18 সালে অনুষ্ঠিত হওয়া ক্রীড়া প্রতিযোগিতার মোট সংখ্যা নির্ণয় করুন। তাহলে 2012, দেখো 2012তে কত আছে? 22%। তারপর 13তে কত আছে? 20%। তাহলে 12 এখানে গেল, 13 এটা হচ্ছে 14, 15, 16, 17, 17তে কত হচ্ছে? 16, আর 18তে হচ্ছে 18। তাহলে সিম্পল, এটা যদি তোমরা করো, 8 আর 6 14, 14 আর 2 16, 6 হাতে আমার 1, 3 আর 4 7, তাহলে তোমাকে বার করতে হবে 76%-এর ভ্যালু। তাহলে দেখো 200 ইন্টু 76/100, তাহলে এটা যে কাটো 2, তাহলে 76 যদি করো এখানে কত হবে? 152, তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? সমস্ত রাজ্য থেকে 2012 সালে XYZ পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রদের গড় সংখ্যা কত? তাহলে সিম্পল, তোমাদেরকে কি বার করতে বলেছে? XYZ পরীক্ষায় 2012 সালে, তাহলে তোমাদের 2012 সালের গড় বার করতে হবে। তাহলে দেখো 2012 সালে এখানে কত আছে? 100, এখানে কত আছে? 200, এখানে কত আছে? 300, এখানে কত আছে? 500। তাহলে সবকটাকে তোমরা যদি যোগ করো, 0 0 5 আর 3 8, 8 আর 2 10 আর 1 11, তাহলে 1100 বেরিয়ে গেল। এবার তোমাকে গড় বার করতে বলেছে, তাহলে 4 দিয়ে ভাগ করলেই তোমরা কি পেয়ে যাবে? গড় পেয়ে যাবে 4 দুগুনি 8, 3 4 7 28, 4 5 20, 275 হয়ে যাবে তোমাদের আনসার। পরের কোশ্চেন বলেছে, এখানে 200 মেনে নিলাম, 2015 আর 16 সালে আন্তঃরাজ্য ক্রীড়া প্রতিযোগিতার সংখ্যার পার্থক্য তোমাকে বার করতে বলেছে। তাহলে সিম্পল 2015 আর 16 আসতে হবে। দেখো 2015 হচ্ছে সাদা, মানে 2%, আর 2016 হচ্ছে 14%, তাহলে এদের মাঝখানে গ্যাপ কত? 12%। তাহলে সিম্পল 200 তোমাকে কি বার করতে হবে? 12% বার করতে হবে, তাহলে সেটা কত হয়ে গেল? 24। আমাদের শেষ কোশ্চেন কি বলেছে? এখানে দেখো একটা কি দেওয়া আছে? চার্ট দেওয়া আছে, এখানে রেশিও দেওয়া আছে। এবার কোশ্চেনটা কি বলেছে সেটা আমরা একবার পড়ে নিই। বলেছে 2012-16 পর্যন্ত কোম্পানির দ্বারা গাড়ি এ এর নির্মাণ ও গাড়ি বি এর নির্মাণের অনুপাত দেওয়া আছে, এই যে অনুপাতের কথা বলেছে। আর এখানে এটা বৈখিক হবে না, এটা কি হবে? রৈখিক। রৈখিক লেখচিত্রটি গাড়ি এ এর নির্মাণকে, তাহলে এইখানে যেটা আছে এটা শুধুমাত্র গাড়ি এ বলে দিয়েছে। 2012 সালে নির্মিত গাড়ি বি এর সংখ্যা ও 2014 সালে নির্মিত গাড়ি এ এর সংখ্যার অনুপাত নির্ণয় করুন, ঠিক আছে। তো এখানে তোমাকে দেখো অনুপাতটা কিসে চেয়েছে? রেশিওতে চেয়েছে। তো সিম্পল, তোমরা কি করতে পারো? রেশিওতে বার করে নিতে পারো, কোনো অসুবিধা তোমরা হবে না। তাহলে দেখো 2012 সালে গাড়ি বি, তাহলে 2012 সালে যদি আসো, তোমার এখানে কত হচ্ছে? 850 হচ্ছে কি? গাড়ি এ। তাহলে এখানে তোমাকে যদি বি বার করতে হয়, 850
এবার এটা কি ছিল, গাড়ি এ, মানে এটা ছিল 17-র ভ্যালু। এবার তোমাকে বার করতে হবে কি বি, বি কত হচ্ছে 16, দেখো এখানে রেশিও দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে বি। এবার একইভাবে তোমাকে বার করতে হচ্ছে কি এ, এ বার করতে বলেছে তোমার কত 2014 সালে এ, তো 2014 সালে এ তো তোমার দেওয়াই আছে 630, তাহলে তোমাকে আর আলাদা করে কিছু বার করার দরকার নেই। তাহলে এবার যদি সিম্পল এটাকে কাটো, এখানে কত হচ্ছে 50, তাহলে এখানে যদি লেখো 50, এখানে হচ্ছে 630, তাহলে 0 0 তোমার যদি কেটে যায় তাহলে 5 কত হচ্ছে 80, আর এখানে কত হচ্ছে 63, তাহলে তোমাদের আনসার কি হয়ে যাবে 80:63। ঠিক আছে, এখানে একটা অপশন হয়তো আসেনি, তো এটা তোমাদের আনসার কি হবে 80:63। তো আশা করলাম তোমাদের এই সেশনটা ভালো লেগেছে, তোমাদের জন্য হেল্পফুল হবে, কিভাবে তোমরা মানে রিয়েল এক্সামে কি অ্যাপ্রোচ তোমরা ফলো করবে সেটা তোমরা জানতে পারলে। আর এই অ্যাপ্রোচ যদি তোমরা মক টেস্টেও অ্যাপ্লাই করো, তোমরা নিজেরাও দেখতে পারবে যে তোমাদের মকে অনেকটাই নাম্বার কি করছে, ইনক্রিজ করছে। তো আজকের সেশনটা এখানেই শেষ করলাম। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু আমাকে ইনপুটস দেবে যে সেশনটা কেমনভাবে করা যেতে পারে, বা কি কি তোমাদের যে সাজেশনগুলো আছে সেগুলো আমাকে মানে ফিডব্যাকগুলো আমাকে দেবে। আমি শুধু পড়িয়ে গেলাম সেটা তো হয় না, তোমরা আমাকে ফিডব্যাক দেবে যে কিভাবে আমরা আরো ভালো করতে পারি, দুজনে মিলিতভাবে আমরা কিভাবে ভালো করতে পারি এবং এক্সামটা আমরা ক্র্যাক করতে পারি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।